বাড়িতে এসে কমলার কাছে সম্রাটের সব সত্যি স্বীকার করলো ঝিনুক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিনুক বাড়িতে আসবে আর সেটা নিয়েই তোড়জোড় শুরু হয়ে গেছে। অন্যদিকে অষ্টমঙ্গলায় প্রীতির বস শান্তনুকে ডেকে নেমন্তন্ন করতে চাইছে প্রলয়বাবু, আর তারপরেই ফোন করেছে প্রীতিকে। বলে বিয়ের সময় তো আর কোনো নিয়মকানুনই পালন করা হয়নি, তাই আমি ভেবেছি তোমাদেরকে অষ্টমঙ্গলায় ডাকবো। এখানে নিয়মটা না হয় আরেকবার হোক, আর তুমি তোমার বর শান্তনু দুজনাই কিন্তু কালকে সময় মতন চলে এসো, কেমন? প্রীতি বলে বাবা আসলে কালকে না, ঝিনুক আর তার বর আসবে আমাদের বাড়িতে অষ্টমঙ্গলায়, তাই আমি না কোনোভাবেই কালকে যেতে পারবো না। ওরা চলে যাক, তারপরে আমি আর শান্তনু যাব। প্রলয়বাবু বলে বেশ, তুমি যেটা বলছো সেটাই হবে। এরপর শান্তনু বলে কি হয়েছে প্রীতি? প্রীতি বলে বাবা আমাকে আর তোমাকে দুজনকেই অষ্টমঙ্গলায় নেমন্তন্ন করেছে। আসলে আমাদের বিয়ের সময় তো কোনো নিয়মকানুনই তেমনভাবে পালন হয়নি, তাই আবারও নিয়মকানুনগুলো পালন করতে চাইছে। কিন্তু আমি বলে দিয়েছি ঝিনুক আর সম্রাটদা যেদিন যাবে তার পরের দিন আমরা যাব। শান্তনু খুব খুশি হয়ে যায়। প্রীতি বলে দেখেছো তো, আমি বলেছিলাম না একটু একটু করে সবাই একদিন সবটা মেনে নেবে, আর সেটাই হয়েছে। এর মাঝখানেই দেখা যায় যে মেয়ে আর জামাই আসবে, সেই জন্য টাকা পয়সা লাগবে, কিন্তু কোনোভাবেই ঝিনুকের বাবার কাছে অর্থাৎ শ্রীনিবাসের কাছে কোনো টাকা পয়সা নেই। 200 টাকা মোটে পড়ে আছে, আর সেই কোম্পানিতেই জয়েন করেছে শ্রীনিবাসের বন্ধু শঙ্করবাবুর ছেলে, আর সেই জন্য শঙ্করবাবুর ছেলে খুব খুশি আর শ্রীনিবাসও খুব খুশি। দুজন মিলে অনেক কথা বলে। এরপর যখন শ্রীনিবাস শঙ্করের ছেলের কাছে সেই 10 লাখ টাকা চায়, যেটা কিনা তার বন্ধুকে সে দিয়েছিল ধার হিসেবে, আর তখন শঙ্করের সেই ছেলে পুরোপুরি অস্বীকার করে যে কিসের 10 লাখ টাকা, আপনি এখন মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা চাইছেন আঙ্কেল। শ্রীনিবাস বলে তুমি এসব কি বলছো বাবা? যখন হসপিটালের বেডে শুয়ে শঙ্কর চেকবুকটা বার করে সইটা করে দিচ্ছিল, তখন তো আমিই বারণ করেছিলাম যে এই সময় টাকা পয়সা লাগবে না, তুই এখন একটু সুস্থ হ। আর তুমি তো সেখানে ছিলে, তারপরেও এত বড় মিথ্যে কথা বলতে তোমার মুখ কাঁপলো না একবারও? এরপরেই সেই ছেলেটা তখন বলে না আঙ্কেল, আপনি এসব মিথ্যে কথা বলে চলে যাবেন আর আমি এসব বিশ্বাস করব, সেটা কোনোভাবেই হয় না। এরপরেই শ্রীনিবাস বলে এরকম করো না বাবা, ওই 10 লাখ টাকা আমি অনেক কষ্ট করে জমিয়েছিলাম, যেটা কিনা আমি তোমার বাবাকে দিয়েছিলাম, আর তারপরেও তুমি এখন এই সমস্ত কথা বলবে? ঠিক সেই মুহূর্তেই তখন শ্রীনিবাসকে ধাক্কা দিয়ে সে সেখান থেকে চলে যায়। শ্রীনিবাস বুঝতে পারে 10 লাখ টাকা তার গেছে, আর সে কোনোভাবে ওই টাকাটা ফেরত পাবে না। কিন্তু মেয়ে জামাই আসবে, হাতে কিছু টাকা লাগবে, কি করে সবটা ম্যানেজ করবে বুঝে উঠতে পারছিল না। একজন বন্ধু তাকে ধার দিতে চায়, কিন্তু শ্রীনিবাস বলে না, ধারের টাকায় আমি আমার মেয়ে জামাইকে খাওয়াবো, উপহার দেব, সেই মনোবৃত্তি এখনো পর্যন্ত আমার হয়নি। এর মধ্যেই সম্রাট আর ঝিনুক বাড়িতে চলে এসেছে। সবাই তো অনেক খুশি হয়ে গেছে। আর তখন কমলা বলে সম্রাট আসতে কোনো সমস্যা হয়নি তো? সম্রাট তখন বলে না মা, সমস্যা কেন হবে, বাবাকে তো দেখছি না। বলতে বলতে শ্রীনিবাসও চলে আসে। শ্রীনিবাসকে দেখার পর কমলার মনের মধ্যে একটু সন্দেহ হয়, বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে হয়তো, না হলে তো মানুষটা এরকম মন খারাপ করে বাড়িতে ফেরে না। এরপর সম্রাট বলে সত্যি কথা বলতে গেলে আমি নিজেও খুব খুশি, কারণ ঝিনুককে নিয়ে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। সবাই তখন বলে হ্যাঁ রে ঝিনুক, কেমন আছিস বল? ঝিনুক তখন বলে আমি তো খুব ভালো আছি, জানিস তো দিদি তোর সাথে আমার অনেক কথা আছে, সব একটু একটু করে বলবো। সম্রাট ভাবে ঝিনুককে এখানে একা রেখে দিয়ে সে কিছুতেই যাবে না। কমলা তখন বলে সম্রাট কয়েকটা দিন ঝিনুক এখানে থাকুক, তারপর তুমি ওকে এখান থেকে নিয়ে যেও এসে, আমার কোনো আপত্তি নেই তাতে, কিন্তু কয়েকটা দিন অন্তত থাকুক। সম্রাট তখন বলে হ্যাঁ নিশ্চয়ই, কেন থাকবে না? ঝিনুকের বাড়ি, ঝিনুক থাকবে না তো কি হয়েছে, মানে ও থাকবে না তো আর কে থাকবে, তাই না? এরপরেই কমলা বলে তুমিও থেকে যাও না, কয়েকটা দিন আমরা না হয় সবাই একটু আনন্দ করে কাটাই। সম্রাটের কাছে তো এটাই সেই সুযোগ ছিল, কারণ সম্রাট চাইছিল ঝিনুককে কোনোভাবে কাছছাড়া করবে না। যদি ঝিনুক সম্রাটের ব্যাপারে সব সত্যিটা সবাইকে জানিয়ে দেয় তখন কি হবে, তাই কোনোভাবেই সম্রাট যেতে চাইছিল না। সম্রাটও থেকে যায়। ঝিনুককে নিয়ে রাতের বেলায় গল্প করতে শুরু করে কমলা আর শ্রীনিবাস। বলে যে তোকে সম্রাট কেমন রেখেছে। জানলা থেকে সম্রাট সবটা শোনার চেষ্টা করে আর ভাবে সর্বনাশ, একবার যদি ঝিনুক সত্যিটা বলে দেয় তাহলে তো সব শেষ হয়ে যাবে।
কি করে ম্যানেজ করি। এরপরে ঝিনুক বলে, মা তুমি তো জানোই সম্রাট কেমন ছেলে, ও আমাকে খুবই ভালো রেখেছে, মাটিতে পা পর্যন্ত পড়তে দেয় না জানো, সব সময় এত সুন্দর ব্যবস্থা করে রাখে। সম্রাট এটা শুনে অনেক বেশি নিশ্চিন্ত হয়। শ্রীনিবাস বলে, আমি জানতাম সম্রাট খুব ভালো ছেলে, ও কখনো তোর চোখের জল দেখতেই পারবে না, ও তোকে খুব আগলে রাখবে, ঠিক যেমনটা আমরা দুজন তোকে রেখেছিলাম। কমলা বলে, সেটাই, সম্রাট সত্যি খুব ভালো ছেলে। তখনই ঝিনুকের চোখের সামনে ভেসে ওঠে কিছু কিছু কথা যেগুলো সম্রাট করেছিল, কিন্তু তবুও সম্রাটের ব্যাপারে কোনো কুরুচিকর মন্তব্য বাবা মার সামনে করতে চাই না ঝিনুক। আর এরপর তো সবাই অনেক খুশি। অন্যদিকে দেখা যায় পল্লবী ঝিনুকের সাথে কথা বলে। ঝিনুক বলে, জানিস তো দিদি, আমি ওই বাড়িতে সব কিছু পেয়েছি ঠিকই, কিন্তু এই যে আমাদের পরিবার, আমাদের এতজন সবাই আমরা কত আনন্দ হইহুল্লোড় করে কাটাতাম, সেটা খুব মিস করি। আসলেই তো সেটা পাওয়া সম্ভব না, তাই না? পল্লবী বলে, একদমই তাই, আসলে সব কিছু মনের মতন হয় না, কিছু কিছু জায়গায় সেই কম্প্রোমাইজ করতেই হয়। এর মধ্যেই দেখা যায় যে আদি তো চলে এসেছে। আদিকে দেখে পল্লবী খুশি হয়ে যায়। আসলেই ভাবে মিস্টার চক্রবর্তী হয়তো আদিকে মেরেছে, কিন্তু দুজনেই যে একজনই পাবলিক সেটা তো এখনো পর্যন্ত পল্লবী বুঝে উঠতে পারেনি। এরপর যথারীতি পল্লবীর সাথে আবারও আদি ঝামেলা শুরু হয়ে যায়। ঝিনুক তখন দেখে ভাবে এরা দুজনা শুধু ঝামেলা করতে থাকে, কি যে করে বুঝতে পারি না। আসলেই ঝিনুকের চোখেও পড়েছে আদির পল্লবীর প্রতি ভালোবাসাটা। তখন পল্লবী বলে, দেখুন আপনি আমার মাকে ডেকে কি বলতে চাইছেন? তখন আদি বলে, আমি বলবো যে আপনি আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলেন। আর এটা শোনার পর পল্লবী একেবারে ভয় পেয়ে যায়, আর কিছু বলতে চায় না।